গহীন জঙ্গল, যুদ্ধ করতে অঙ্গীকার করছে একদল সশস্ত্র গোষ্ঠী। তারা কারা? কেনই বা এই পথ বেছে নিয়েছেন? প্রশ্ন অনেক, উত্তর খুঁজব আমরা। বলা হয় রোহিঙ্গারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নির্যাতিত জাতি। আরাকান অর্থাৎ রাখাইনের এই বাসিন্দারা প্রজন্মের পর প্রজন্ম বসবাস করলেও বৌদ্ধরা মনে করেন এরা বাংলাদেশ থেকে পালিয়ে আসা জনগোষ্ঠী। There is no ethnic group named Rohingya. ফলে বছরের পর বছর চলে এদের উপর নির্যাতন। এই নির্যাতনের মাত্রা ভয়াবহ আকার ধারণ করে 2017 সালে। রাতারাতি জ্বালিয়ে দেওয়া হয় বাড়িঘর, প্রকাশ্য দিবালোকে খুন করা হয় হাজার হাজার রোহিঙ্গাকে। হত্যা, ধর্ষণ, লুণ্ঠনে ভারী হয়ে ওঠে আরাকানের আকাশ। সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করে লাখ লাখ রোহিঙ্গা। এক নির্মম বাস্তবতার মুখোমুখি হয় বাংলাদেশ। মানবিক বিপর্যয়ে দেশের সাময়িক আশ্রয় দেওয়া হয় প্রায় 14 লাখ রোহিঙ্গাকে, যদিও এই সংখ্যা এখন প্রায় 17 লাখ ছাড়িয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বহুমাত্রিক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার, জাতিসংঘ সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এখনও সফলতার মুখ দেখেনি সেই উদ্যোগ। These people were killed in a drone attack by the Arakan Army on 5th August 2024. সেই কথাই বলছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ন.ম মুনিরুজ্জামান, যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজে। রোহিঙ্গাদের ভবিষ্যৎটা খুবই অপরিষ্কার। তারা দীর্ঘ সময় থেকে বাংলাদেশের শরণার্থী হিসেবে আছে। কবে ফেরত যেতে পারবে এটার কোনো নিশ্চয়তা নেই। এখন প্রশ্ন হচ্ছে, কি করছে রোহিঙ্গারা? কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে লাখ লাখ রোহিঙ্গা নিজের দেশে ফিরে যেতে মরিয়া হয়ে আছে। 2024 লাস্টতে মংডুমমাদে মগবাগে টেররিস্ট এ রোহিঙ্গা কোমরে ইন্দিল্লা করে তঙ্গরি গলাইবে। কিন্তু কোনো চেষ্টাই যেহেতু কাজে আসছে না, তখন তাদের অনেকেই গোপনে হাতে তুলে নিয়েছে অস্ত্র, গড়ে তুলেছে সশস্ত্র বাহিনী। এমন একটি বাহিনীর খবর আসে স্টার নিউজের কাছে। গহীন জঙ্গলে যোগাযোগ হয় একটি বাহিনীর সিনিয়র কমান্ডারের সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তিনি জানান তাদের ঘাঁটি মিয়ানমারে যেতে হলে নিরাপত্তার কারণে আমাদের একাই আরও হেঁটে যেতে হবে 15 কিলোমিটার। এবার আমাদের যাত্রা মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলায়। অনেক গোপনীয়তার সঙ্গে প্রতিটি পদক্ষেপ। পাহাড়ি পথ আর জিরি পার হয়ে আমরা এখন আছি মিয়ানমারে। রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরএসওর তাদের কার্যক্রম আমরা দেখাবো। তারা দীর্ঘদিন তাদের নিজেদের মাতৃভূমিতে ফেরার জন্য যুদ্ধ করে যাচ্ছেন। সেখানে গিয়ে দেখা যায় পাহাড়ের প্রতিটি ভাজে ভাজে তাদের শক্ত অবস্থান। এ যেন সুসজ্জিত কোনো রাষ্ট্রীয় বাহিনী। এটি রোহিঙ্গাদের বিদ্রোহী গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, সংক্ষেপে যাদেরকে বলা হয় আরএসও। এই বিদ্রোহী বাহিনীটির প্রকাশ্য দাবি মিয়ানমারের রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেয়া, নিরাপদ প্রত্যাবাসন এবং জাতিগত নিপীড়নের অবসান। তারা বলছেন এসব করতে কূটনৈতিক সহ সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, যার কারণে তারা অস্ত্র হাতে নিয়েছে। তাদের হাতে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র। আরাকান আর্মি ও মিয়ানমার সামরিক বাহিনীর ঘাঁটি থেকে যুদ্ধ জয় করে এসব অস্ত্র পেয়েছে বলে দাবি তাদের।
অস্ত্রগুলো পর্যালোচনা করে দেখা গেছে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রে তৈরিকৃত এসব অস্ত্র তারা ব্যবহার করছে। মিয়ানমার সরকার রাখাইন থেকে রাষ্ট্রীয়ভাবে রোহিঙ্গাদের বিতাড়িত করলেও তাদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি রাজ্যটি। এখানকার বেশিরভাগ অংশই দখলে নিয়েছে আরাকান আর্মি। রাখাইন রাজ্য জুড়ে এখন ত্রিমুখী সংঘাত, একদিকে সামরিক সরকার, অন্যদিকে বিদ্রোহী আরাকান আর্মি, আর তৃতীয়টি হচ্ছে রোহিঙ্গা বিদ্রোহী জনগোষ্ঠী। যার মধ্যে সবচেয়ে সুসংগঠিত আরএসও। শুধু মায়ানমার সরকার একসাথে আমাদেরকে জুলুম করে নাই, সাথে সাথে ওখানে যেটা আরাকান আর্মি নামক যেটা বিদ্রোহী দল আছে ওনারা এক নম্বরে থাকবে। ওনারা মায়ানমার সরকারের কোচিং দিয়ে বারবার আমাদেরকে জুলুম করাচ্ছে। এখনও আরাকান আর্মি যারা তারা আমাদের জাতির উপর জুলুম অত্যাচার করতেছে। রিসেন্টলি 1.5 লক্ষ পর্যন্ত রোহিঙ্গা নতুনভাবে এই শরণার্থী ক্যাম্পে অ্যাড হয়েছে। বিদ্রোহী এই বাহিনীটির সাথে কথা বলে যেটি জানা যায়, শত শত রোহিঙ্গা তরুণ প্রশিক্ষণ নিচ্ছে মিয়ানমারের এসব পাহাড়ি জঙ্গলে। গোপনে চলমান এই প্রশিক্ষণের স্থান কয়েকদিন পর পর সরিয়ে নিতে হয়। দিনের পর দিন প্রশিক্ষণ শিবিরের আকার বাড়ছে বলেও দাবি তাদের। সংগঠনটির দাবি, আরাকান আর্মিরা এবং সামরিক বাহিনী মিয়ানমারের তাদের ভাই বোনদের প্রতি এখনও করছে নির্যাতন। এজন্য তারা মিয়ানমারের অভ্যন্তরেই নিচ্ছেন প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। একসময় সামরিক বাহিনী তাদের মূল শত্রু থাকলেও এখন নতুন করে যোগ হয়েছে আরাকান আর্মি। তাদের বিরুদ্ধেই তাদের মূল যুদ্ধ। বিদ্রোহী এই বাহিনীটির দাবি, এরই মধ্যে রাখাইনের বেশ কয়েকটি জায়গা তারা দখলে নিয়েছে, ঘাঁটিও বানিয়েছে কয়েকটি জায়গায়। আমরা কথা বলেছি আরএসওর সিনিয়র কমান্ডার রফিকুল ইসলামের সাথে। তইলে ফার্স্ট সাঁতার তইলে ইন্তি আবার যাই বেন্ডুলা আছে, এনিলে ডঙ্গিও আছে, এনিলে আরও ইয়া আছে, ফৈরা বাজার আছে, এনিলে আরও টাইট দেফা বিভিন্ন জায়গা আমার আর গুরুবকল আছে বিভিন্ন স্থান লই। এই বিদ্রোহী সংগঠনে বেশি প্রাধান্য দেওয়া হয় 15 থেকে 24 বছর বয়সী তরুণদের, যারা যে কোনো পরিস্থিতিতে নিজের জীবন দিতেও রাজি থাকেন। সংগঠনটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, যুদ্ধ করতে প্রস্তুত তারা। নিজের দেশে ফেরার প্রশ্নে স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠার স্বপ্নও দেখছেন তারা। বাহিনীটির দাবি, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর যে নিপীড়ন নির্যাতন চালাচ্ছে তা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। বহুত সমস্যা সকল আছে। এ সমস্যা ইনরা আরাতুন বুঝাই পারলা বলে রে হনকান জায়গা নাই। আরাকান আর্মি লয়ে আরা লয়ে দুশ্মনী নোয়াশিল ইতারা ইয়ানরা মানি নলো, আর আরিও হনদিন তারা মানি নলো বলে স্পষ্টভাবে ক্লিয়ার করে দিই। ইতার লাগে লয়ে আরাতুন বাধ্যতামূলক হয়ে ইতারা লয়ে দুশ্মনী ওয়া হয়ে দিই। যতদিন এই সমস্যার সমাধান না হবে ততদিন চলবে এই গেরিলা যুদ্ধ। মিয়ানমার সরকার তাদের সঙ্গে সমঝোতা করে তাদের জাতিগোষ্ঠীকে ফেরত না নিলে আরাকান অর্থাৎ রাখাইন স্বাধীন করার হুঁশিয়ারিও দেন বিদ্রোহী এই জনগোষ্ঠী। আরাকান আর্মি এগুলো যেন বন্ধ করে, আর যদি বন্ধ না করে আমরা যেভাবে প্রতিশোধ নিতে হয় ওইভাবে প্রতিশোধ নেব। অনুসন্ধান বলছে, যেসব রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীরা হাতে অস্ত্র তুলে নিয়েছে তাদের মধ্যে 4টি বাহিনী সবচেয়ে শক্তিশালী। 1. রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও, 2. রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা, 3. রোহিঙ্গা ইসলামী মাহাজ এবং 4. আরাকান রোহিঙ্গা আর্মি। তবে এই 4টির মধ্যেও আরএসও ও আরসার কথাই বেশি শোনা যায়। আরএসওর প্রথম আত্মপ্রকাশ 80-র দশকে। তবে 2021 সালে মায়ানমারের সামরিক অভ্যুত্থানের পর তারা আবারও সক্রিয় হয়েছে। ধীরে ধীরে তারা তাদের শক্তি বাড়িয়েছে। রোহিঙ্গাদের অন্যান্য বিদ্রোহী সংগঠনগুলোর তুলনায় তারা বেশ শক্তিশালী। রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীগুলোর যে সক্ষমতা রয়েছে, সেই সক্ষমতা দিয়ে আরাকান আর্মি বা মায়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। এতে আরও জটিলতা বাড়বে বলে বলছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ন.ম মনিরুজ্জামান। তাদের অস্ত্রের উৎস কি, তারা যদি বলে থাকে যে এটা তারা মিয়ানমারের কোনো ঘাঁটির থেকে দখল করা অস্ত্র, সেটা সঠিক তথ্য নয়। তারা অস্ত্র পেয়েছে অন্য জায়গা থেকে, অন্য উৎস থেকে, বা সংগ্রহ করেছে অন্য উৎস থেকে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত
যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত 271 কিলোমিটার। এই পুরো সীমান্ত নিয়ন্ত্রণ এখন মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হাতে। এদের অন্যতম আরাকান আর্মি। কিন্তু কারাই আরাকান আর্মি? কি চায় তারা? বাবার নাম কিনা বাবার নাম বসত আলী, মামার নাম সারাতু। স্বাধীন আরাকান রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে 2009 সালে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মির সহায়তায় গড়ে ওঠে আরাকান আর্মি। We fight for freedom. 2015 সালে পালেতোয়া টাউনশিপে শুরু হয় তাদের সামরিক তৎপরতা। 2021 সালে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের যুদ্ধ শুরুর পর আরাকান আর্মিও জড়ায় এই যুদ্ধে। 2023 থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত মিয়ানমারের জান্তা সরকারের সেনাদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের পর রাখাইন রাজ্যের 17টি টাউনশিপের মধ্যে 14টি দখল করে নেয় আরাকান আর্মি। নিজেদের দখল করা অঞ্চলগুলোতে তারা বাড়িয়েছে সশস্ত্র তৎপরতা। বান্দরবানের তুমরু সীমান্তে অস্ত্র হাতে আরাকান আর্মির যোদ্ধাদের মহড়া। তাদের হাতে হাতে অত্যাধুনিক অস্ত্র। যোদ্ধাদের অধিকাংশই তরুণ, যুবক ও কিশোর। এই কিশোরদের হাতে AK-47 রাইফেল। এই অস্ত্র ব্যবহার হয় যুদ্ধক্ষেত্রে, কিন্তু এটি এখন নেহাত কিশোরদের হাতে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার পাশেই আরাকান আর্মিদের ক্যাম্প। এই ক্যাম্পে গত 1 বছর আগে অবস্থান করছিল মিয়ানমার সীমান্ত রক্ষা বাহিনী। তাদেরকে হটিয়ে এই ক্যাম্পটি এখন দখলে নিয়েছে আরাকান আর্মিরা। বান্দরবান সীমান্ত জুড়ে 1-1.5 কিলোমিটার পরপরই কোনো না কোনো ঘাঁটি। এসব ঘাঁটিতে অস্ত্র হাতে 24 ঘন্টাই পাহারায় থাকে আরাকান আর্মির যোদ্ধারা। ঘাঁটির চৌকিগুলোতে দেখা যাচ্ছে তাদের পতাকা। একটি ঘাঁটিতে চোখ পড়ল আমাদের। সেখানে বেশ কজন তরুণ যুবকের আনাগোনা, কিন্তু তাদের প্রায় সকলেই পঙ্গু। কারো হাত নেই, কারো বা পা। আরাকান আর্মির একটি সূত্র বলছে, মিয়ানমারের জান্তা সরকারের বাহিনীদের সাথে যুদ্ধে অঙ্গ হারানো তরুণদের রাখা হয়েছে এসব ক্যাম্পে। এই ঘাঁটিটি ব্যবহার হচ্ছে ওদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে। কিন্তু বাংলাদেশের গা ঘেঁষে যখন এই সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, তখন প্রশ্ন উঠেছে দেশের নিরাপত্তা নিয়ে। কারণ আরাকান আর্মিদের এই তৎপরতা কেবল তাদের দখল করা ভূখণ্ডের ভেতরে সীমাবদ্ধ নেই। সীমান্তের নজরদারি এড়িয়ে প্রায় তারা ঢুকে পড়ে বাংলাদেশে। এই দৃশ্য সাম্প্রতিক সময়ে। অস্ত্রসহ আরাকান আর্মির কয়েকজন ঢুকে পড়ে বাংলাদেশের সীমানায়। তাদের ঠেকানোর চেষ্টা করে বিজিবি। কালকে যদি আমি মিডিয়া প্রকাশ আরাকান আর্মি আমার দেশের মধ্যে আসছে, তুমি তো দাঁড়ানো জায়গা থাকবে না, ডিপ্লি মিডিয়া তোমরা কিচ্ছু পাবে না। কিন্তু উদ্বেগের কারণ হলো, তারা কেবল দেশের সীমানাতেই ঢুকছে না, সীমান্ত জুড়ে পুঁতে রাখে নীরব ঘাতক মাইন। সেই মাইন বিস্ফোরণে হতাহত হচ্ছে বাংলাদেশিরা। বিজিবির টহলের জন্যও ঝুঁকির কারণ হয়েছে এই মাইন। অথচ এইভাবে প্রাণঘাতী মাইন পেতে রাখাটা আন্তর্জাতিক আইনে পুরোপুরি নিষিদ্ধ। গেল 1 বছরে মাইন বিস্ফোরণে আহত হয়েছে অন্তত 26 জন, নিহত একাধিক। গেল অক্টোবরে মারা গেছেন একজন বিজিবি সদস্য। মাইন বিস্ফোরণের বেশি ঘটনা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে। হতাহতের সংখ্যাও এইখানে বেশি। এমনই একজন বান্দরবানের ঘুমধুমের বাসিন্দা হাসান। সীমান্তের কাছেই তার চাষের জমি। সেই জমিতে গরু আনতে গিয়েই মাইন বিস্ফোরণে উড়ে যায় হাসানের একটি পা। এরা তার আমি রাতের বেলা এরা তো বাইরে চলে আসে। আমি যেটা বিস্ফোরণ হয়েছে এটা হচ্ছে আপনার এই কারকাটার থেকে প্রায় 100-150 মতো বাংলাদেশের ওখানে রাপসময় ওইটা। প্রতিদিন তো আতঙ্কে, প্রতি রাত্রে তো ওরা গোলাগুলি করে। এই যে কিছুদিন আগেও প্রায় 1-1.5 ঘন্টা মতো গোলাগুলি হয়েছে। এই যে আজ থেকে 2 দিন না 3 দিন আগে। তুমরুর এই ব্যক্তির বাড়ি বাংলাদেশ মায়ানমার সীমান্তের শূন্য রেখায়। বাড়ির উঠানের পাশেই তার কাটার বেড়া, তার পাশে আরাকান আর্মির ক্যাম্প। ঝুঁকিটা বলার বাকি থাকে না। সবসময় তো এনে ভয় তো থাকে, ভয় তো থাকবে। এখানে বর্ডার যখন গোলাগুলি যখন হয় আমাদের কিছু ভয় লাগে, সেটা ভয় থাকে আর কি।
2023 সাল থেকে রাখাইন রাজ্যে জান্তা সরকারের সেনাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আরাকান আর্মি। এই রাজ্যকে ঘিরে একটি স্বাধীন আরাকান ভূখণ্ড প্রতিষ্ঠা করতে চায় তারা। রাজ্যটির বেশিরভাগই এখন তাদের নিয়ন্ত্রণে। মূলত এরপর থেকেই বাংলাদেশ সীমান্তে বেড়েছে মাইন বিস্ফোরণের ঘটনা। মাইন যেভাবে পুঁতে রাখার আন্তর্জাতিক নিয়মাবলী আছে সেগুলো এখানে একেবারে ফলো করা হচ্ছে না। কাজে না করার কারণে আমাদের যে বেসামরিক জনগোষ্ঠী তাদের উপর একটা জীবনের উপর হুমকি, এবং আমাদের নিরাপত্তার যে ধরনের পরিস্থিতি থাকা দরকার আমাদের সীমান্ত অঞ্চলে সেটা বিঘ্নিত হচ্ছে। কাজে আমাদের নিরাপত্তার জন্য হুমকি। কাজে আরাকান আর্মির অনেক কর্মকাণ্ডে আমাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ বা হুমকি হিসেবে আছে। 1997 সালে জাতিসংঘের মাইন নিষিদ্ধকরণ চুক্তিতে সই করেনি মিয়ানমার। সেই সুযোগটাই লুফে নিয়েছে আরাকান আর্মি। দেশটির সামরিক বাহিনী থেকে সশস্ত্র গোষ্ঠী এক পক্ষ অন্য পক্ষকে দমন করতে বাড়িয়ে দিয়েছে মাইনের ব্যবহার। সীমান্তের ওপারে আরাকান আর্মির সাথে সংঘাত চলছে অন্য গোষ্ঠীগুলোরও। তাদের অভ্যন্তরীণ সংঘর্ষের গোলাবারুদ এসে পড়ছে বাংলাদেশের সীমানায়। গোলাগুলির সময় গ্রামবাসীকে বাড়িঘর ছেড়ে যেতে হয় নিরাপদ আশ্রয়ে। সীমান্তে এও আর এক আতঙ্কের নাম। এখানে ওইখান থেকে নামে এখানে আসে রাত্রেবেলা, যখন ওইদিকে গিয়ে এখানেও গোলাগুলি পড়ে, আমরা আতঙ্ক থাকি। আমরা এখানকার বিডিবির সদস্য বা কমান্ডার। আমি মায়ানমার ক্যাম্প একদম পাশে, আমাদের পাশে। এখানে যদি কিছু করলে আমাদের খুব ভয় লাগে, খুব আতঙ্কের মধ্যে থাকি। যখন সন্ধ্যা হয়ে যাবে সবার মনে একটা কে লাগে, ভয় লাগে। এ তো গেল স্থল সীমান্তের কথা। নাফ নদীর জলসীমার অবস্থা তাহলে কেমন? আমি এখন যে জায়গায় বসে আছি সেটি নাফ নদী। এক পাশে বাংলাদেশ, আরেক পাশে মিয়ানমার সীমান্ত। ঠিক এই নাফ নদীতে পালংখালীর আঞ্জুমান পাড়ার 5 জন জেলে মাছ ধরতে এসেছিলেন। তখন তাদেরকে আরাকান বাহিনী অর্থাৎ আরাকান আর্মিরা ধরে নিয়ে যায়। এরপর একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেলেও বাকি 4 জনের এখনও কোনো হদিশ মিলছে না। নাফ নদীতে কথা হলো একজন জেলের সঙ্গে। মাছ ধরাই তার জীবিকা, কিন্তু দিন দিনে বাড়ছে তাদের নিরাপত্তার ঝুঁকি। ভয়ে তটস্থ থাকতে হয় সারাক্ষণ। কিছুদিন আগেও মানে কি দোষ করি ভাই আর গুলি করছে এই সাইডটা আর সাইডটার দিকে। এদের নাকি মানে এই মাছ ধরতে আসে, মানে এত ঝুঁকি নিয়ে আপনারা মাছ ধরতে কেন আসেন? কি করবো, আমাদের মাছ মারা নিয়ে পরিবার চলতে হয়। এখান থেকে ঠিক 2 কিলোমিটার দূরে যেতে চাই আমরা। দুর্গমে হাঁটা পথে আমাদের গন্তব্য কক্সবাজারের উখিয়ার পালংখালীর আঞ্জুমান পাড়ায়। এই পাড়ার কয়েকজন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। শান্তশিষ্ট এই নারী, তার চোখে মুখে 10 জন মায়ের প্রতিচ্ছবি। মোবাইল ফোনে একটি ছবি দেখেই শুরু হয় তার আহাজারি। ছবিটি তার সন্তান ইউসুফের। বছরখানেক আগে নাফ নদীতে মাছ ধরতে গেছেন, কিন্তু আর ফিরে আসেননি। সেই থেকেই ছেলের অপেক্ষায় দিন কাটে মায়ের। এই ছবিও তার হাতে এসেছে মাস 6 পর। কারণ ছেলের ছবি দেখলেই ঠিক থাকতে পারেন না এই মা। কিয়া আর মাছ চাইতে গেলে ইতারা ধরিল, তারা তো ফোন ধরি ফোন নিতে যাইব তা না। ফোন ধরি ফোন আনিলে ফোন তার মারতো কাঁ যাইও মানুষের তো মারি ফেলিব হয়। আয় লুকাই থাকি ও মায় ফুয়া পাইলে আয় শান্তি আয় থলে নযাইম বিড়িয়ার নযাইম বলি হার নযাইম। এবেলা কেং গই আন্য হার হাঁচে যাইম বেড়ে আসছিল
নদীতে 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 আর 10 মাস গিয়ে দিয়ে পাশের বাড়ি সৈয়দুল বশর, তিনিও গিয়েছেন নাফ নদীতে মাছ ধরতে। তার গুলিবিদ্ধ মরদেহ পেয়েছেন পরিবার, কিন্তু বাকিদের কোনো খোঁজ মেলেনি। ওইখান থেকে নদীর থেকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে আর আরেকটা গুলি করছে, ডাকছে, ডাকার পর কি গুলি করছে, গুলি করার পর কি 4জনকে নিয়ে গেছে, একজনকে লাশ পাওয়া যায়নি, 2 দিন পর লাশটা পাই। তথ্য বলছে গেল 1 বছরে নাফ নদীতে 350-এরও বেশি জেলেকে অপহরণ করে নিয়ে যায় আরাকান আর্মি। বিজিবির সাহায্যে স্বজনদের কাছে ফিরে আসে 200 জন। বাকি 150-এরও বেশি জেলের কোনো হদিস নেই। তারা কোথায় আছেন, কেমন আছেন, তার জানারও কোনো উপায় নেই। মায়ানমার জান্তা বাহিনীর যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পগুলিতে আরাকান আর্মি অবস্থান নিয়েছে বিদায় এখন আমরা মায়ানমার বাংলাদেশ সীমান্ত কিছু আরাকান আর্মি আধিপত্য বা বিস্তার আমরা দেখতে পাই। কারণ সৈয়দে যাওয়ার সময় আরেক সময় তারা ভুল করবো, কারণ সীমান্ত তো নদী সীমান্ত তো আসলে এইভাবে নির্দিষ্ট করে সীমান্ত ডিমার্কেট করা যায় না যে এই অংশ মায়ানমার, এই অংশ বাংলাদেশ। ফলে তারা অনেক সময় মিয়ানমার অংশে চলে যায় এবং সেই ক্ষেত্রে মিয়ানমার আর্মি বা মিয়ানমার নেভি অনেক সময় আরাকান আর্মি আমাদের জেলেদেরকে ধরে নিয়ে থাকে। কিন্তু কিভাবে আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করবে বাংলাদেশ? দ্বন্দ্ব সংঘাত যাই থাকুক, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যোগাযোগের নানা উপায় থাকে কূটনৈতিক চ্যানেল। কিন্তু আরাকান আর্মি এখন রাষ্ট্রহীন এক গোষ্ঠী, কূটনীতির ভাষায় নন স্টেট অ্যাক্টর, যাদের রাজনৈতিক বা সামরিক অবস্থানও বিশ্বের কাছে স্পষ্ট নয়। ওদের তৎপরতা অনেকটাই গোপনীয়তার পর্দায় ঢাকা। বিজেপি স্বীকার করলেন মাঠ পর্যায়ে আনঅফিসিয়াল যোগাযোগ রাখতে হয় তাদের সঙ্গে। আরাকান আর্মির সাথে আমাদের ফর্মাল যোগাযোগটা নেই, কারণ যেহেতু তারা কোনো সরকারি বাহিনী না, কিন্তু ইনফর্মাল কিছু যোগাযোগ আছে। যদি ভুল করে কিংবা ইচ্ছা করে কেউ ঢুকে যায় বাংলাদেশের ভিতরে, আমরা পুশব্যাক করে দিই। তবে কি প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ সংঘাতের প্রেক্ষাপটে নিরাপত্তার ঝুঁকিতে বাংলাদেশ কিভাবে সম্ভব এই নন স্টেট অ্যাক্টরের সাথে যোগাযোগ রক্ষা করা? বাস্তবে মাঠ পর্যায়ে যে পরিস্থিতি আছে সেটাকে আমাদের অনুধাবন করে তাদের সাথে একটা সরাসরি যোগাযোগ স্থাপন করতে হবে। মাঠ পর্যায়ে যারা কাজ করে তারা কিন্তু যোগাযোগটা করত, কিন্তু বর্তমানে আরাকান আর্মির পক্ষ থেকে এক ধরনের মনোভাব প্রকাশ করা হয়েছে যে আমরা এখন রাষ্ট্রের সমান প্রায়, কাজে আমাদের যোগাযোগ এই মাঠ পর্যায়ের ব্যক্তিদের সাথে আমরা যোগাযোগ স্থাপন করে আমরা সীমিত রাখতে চাই না। আমাদের এই ব্যাপারে আমাদের রাষ্ট্রীয় নীতি এখনই নির্ধারণ করতে হবে আমরা কিভাবে তাদের সাথে যোগাযোগ করব, কিভাবে আমাদের সম্পর্কটা আমরা পরিচালনা করব। আরাকান আর্মির বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে জানতে বাহিনীটির প্রধান তুন মিয়াত নাইংয়ের সাক্ষাৎকার চেয়ে কয়েক দফা ইমেল করার পর তারা অভিযোগের বিষয়ে নির্দিষ্ট কোনো উত্তর দেয়নি। তবে আরাকান আর্মির পক্ষ থেকে জানানো হয় এসব অভিযোগ একপাক্ষিক। সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো মাইনপথে রাখে বলে উল্টো অভিযোগ করেন তারা। সীমান্তের ভেতর বাইরে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলো আজ দেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অপরাধ, চোরাচালান এবং অস্ত্রের প্রবাহে ক্রমেই অকার্যকর পরিস্থিতি তৈরি হয়েছে দেশের সীমান্ত ব্যবস্থায়। নজরদারি এড়িয়ে গড়ে উঠেছে বিকল্প শক্তির বলয়।